আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিক জামান ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই চ্যাপ্টারটির এমসিকিউ নিয়ে। তো চলো আমরা বিগত বছরের এমসিকিউগুলো অ্যানালাইসিস করি এবং দেখার চেষ্টা করি যে আসলে এই পুরো চ্যাপ্টারে কোন পোর্শনগুলো থেকে আসলে বিশেষ করে এমসিকিউ আসে। তো সেই পোর্শনগুলো আইডেন্টিফাই করা এবং সেগুলোর উপরে জোরদার প্রস্তুতি নেওয়া। তো আমরা একদম শুরুতেই শুরু করতেছি যে বিগত সালগুলোর প্রশ্ন নিয়ে। 23 সালের প্রশ্ন চলো দেখি। একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে যে কোন মৌলজোড়া পর্যায় সারণীর একই পর্যায়ভুক্ত, অর্থাৎ একই পর্যায়ের কারা। একই আমরা জানি 7টা পর্যায় আছে, তো কোন মৌলগুলো আসলে একই পর্যায়ে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এখান থেকে তুমি একটা অপশন খেয়াল করবা। দেখো লিথিয়াম যে পর্যায়ের 2 নম্বর পর্যায়ের, কিন্তু এই সোডিয়াম কিন্তু 3 নম্বর পর্যায়ে, তাহলে এরা কিন্তু আলাদা পর্যায়ের, একই পর্যায়ের না। অন্যদিকে খেয়াল করো ম্যাঙ্গানিজ এবং আয়রন, এরা কিন্তু দেখো সিরিয়ালি একই পর্যায়ের, তো এটা বোঝা যাচ্ছে একই পর্যায়ে। কিন্তু অন্যগুলো তুমি খেয়াল করো, আর্গন রেডন এরা তো ভিন্ন পর্যায়ের, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম এরা ভিন্ন পর্যায়ে, তার মানে এটা একই পর্যায়ের বোঝা যাচ্ছে। তো কত সহজ প্রশ্ন, তো পারা উচিত। তারপরে আমাদের কি বলছে এখানে যে নিচের কোনটি মৃৎক্ষার মৌল। মৃৎক্ষার যদি কাদেরকে বলতাম যে 2 নং গ্রুপ, তাই না? দেখো 23 সালের প্রশ্ন আর কি। 2 নং গ্রুপের মৌলগুলোকে আমরা কি বলতাম? মৃৎক্ষার বলতাম যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রোনশিয়াম, রেডিয়াম। তো ওইগুলা আমাদের ছিল মৃৎক্ষার মৌল। তো কথা দেখো যে ক্যালসিয়াম আছে এর মধ্যে। এখানে সেম একটা প্রশ্ন চট্টগ্রাম বোর্ডে আসে সেম জায়গা থেকে, মৃৎক্ষার ধাতু কোনটা? সেই একই ক্যালসিয়াম। তো এভাবে প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তো ফাইন, এটা আমরা কিন্তু বুঝে ফেললাম। আরেকটা প্রশ্ন দেখে কিন্তু আমরা যে 1, 2 করে 3, 4 যে নিচের কোনটি সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক। তড়িৎ ধনাত্মক তুমি বুঝবা কিভাবে? দেখো তুমি খেয়াল করো এখানে যে তুমি কেমনে বুঝবা এখানকার মধ্যে কম তড়িৎ ধনাত্মক। হ্যাঁ, তুমি খেয়াল করো এখানে কি আছে, তোমার সোডিয়াম আছে, তারপরে পটাশিয়াম আছে, হ্যাঁ, তারপরে কি আছে, ম্যাগনেসিয়াম আছে, এখানে কি আছে, ক্যালসিয়াম আছে। এগুলোর মধ্যে জিজ্ঞেস করছে কোনটা সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক। আমরা পর্যায় সারণী যত নিচের দিকে নামি তড়িৎ ধনাত্মকতা বাড়ে। হ্যাঁ, তাহলে এর থেকে এর তড়িৎ ধনাত্মকতা অনেক বেশি। আর দেখো এই দুজনের বুঝতেই পারতেছি, এদের দুজনের মধ্যে ওর তড়িৎ ধনাত্মকতা বেশি, এদের দুজনের মধ্যে ওর তড়িৎ ধনাত্মকতা বেশি। তাহলে কম হলে অবশ্যই ওর হবে, না হয় ওর হবে, তাই না? এই দুজনের মধ্যে একজনের হবে তড়িৎ ধনাত্মকতা। এবার ওর তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে বেশি মানে এই দুজনের মধ্যে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে সবচেয়ে বেশি কার? সোডিয়ামের। কারণ কি, সোডিয়ামের সর্বস্থিতির একটা ইলেকট্রন আছে, খুব সহজে সেখান থেকে কী করতে পারে যে হচ্ছে এই লাস্ট ইলেকট্রনটা ত্যাগ করে সে ধনাত্মক আয়ন তৈরি করে ফেলতে পারে। তো তড়িৎ ধনাত্মক তার কিন্তু আছে। কিন্তু ম্যাগনেসিয়াম কিন্তু আকারে ছোট হয় একটু, সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম একটা ছোট, এই কারণে সে আসলে এই তড়িৎ ধনাত্মক হইতে চায় না সোডিয়ামের তুলনায়। তাহলে এদের মধ্যে সবচেয়ে কম কার? বুঝতে পারলাম কি, ম্যাগনেসিয়ামের। এইভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হয়, সেগুলো আমরা শিখছিলাম। হ্যাঁ, সিরিয়ালটা হচ্ছে আমাদের এই। আর এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কার জিজ্ঞেস করতো, সবচেয়ে বেশি হচ্ছে যে এই সাইডের মৌলগুলো, আর এদের মধ্যে আবার পটাশিয়ামের সবচেয়ে বেশি। হ্যাঁ, তুমি চাইলে কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারতো যে কার তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে বেশি। কম চাইছে বুঝলাম, বেশি চাইলে আমরা পারতাম এখান থেকে। হ্যাঁ, দেখো আমাদের এখানে কি বলছে, ওইখানে আরো বেশ কিছু দেওয়া আছে ইম্পর্টেন্ট ইনফরমেশন। সবাই একটু পিকচার তুলে নাও, এই জিনিসটুকু খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলতে হবে। যে জিজ্ঞেস করছে যেখানে সবগুলো দেওয়া আছে যে মৃৎক্ষার ধাতু কারা, ক্ষার ধাতু কারা, মুদ্রা ধাতু কারা, এই যে কপার, এটা কিন্তু আসে এই 4টা মাস্ট টিএম ঠাড়া মুখস্থ এখনই। হ্যাঁ, তোমার এটা পজ করে তুমি এখনই মুখস্থ করে নাও, তারপর তুমি সামনে আগাবা। ক্ষার ধাতু কোনগুলো? এই যে 1 নং গ্রুপের মধ্যে ছিল যারা, যে হাইড্রোজেন বাদ দিয়ে বাকি সবগুলো ক্ষার, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। মৃৎক্ষার কারা? ওই যে 2 নম্বর গ্রুপে যারা ছিল, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম তারা। মুদ্রা ধাতু 3টা, কপার, সিলভার, গোল্ড। ঠিক আছে, তারপরে আছে জিঙ্ক গোষ্ঠী ধাতু এরা, আয়রন গোষ্ঠী ধাতু এরা, হ্যালোজেন তো সবাই চিনি, নিষ্ক্রিয় মৌল চিনি আমরা, বিরল মৃত্তিকা বলি আমরা এই ল্যান্থানাইট সিরিজের মৌলগুলোকে, আর চ্যালকোজেন বলি আমরা কোনটা? এই যে 16, এটা আমরা বলছিলাম অলরেডি। হ্যাঁ, তো এখানে চার্ট দেওয়া আছে, তুমি একটু পড়ে ফেললাম। এরপরে আসলে খেয়াল করে আমরা এখানে 5 এবং 6 নম্বর প্রশ্ন আমাদের এখানে বাকি আছে, দেখতে হবে। বলছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাস কোনটি? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল তরণিত বুঝে নিতে হবে। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটা হচ্ছে ফ্লোরিন, এর তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4, পড়ছিলাম আমরা। দুনিয়ার সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে কত? ফ্লোরিন। এখন বলছে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস জিজ্ঞেস করছে, তুমি তো ফ্লোরিন পারবাই যে 1s2 2s2 2p5, তো জাস্ট মান বসালেই দেখলেই তুমি বুঝতে পারবে আর কি। বলছে নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম জিজ্ঞেস করছে। তো আসলে আমরা চেক করি যে কোনটা তড়িৎ ঋণাত্মক সবচেয়ে বেশি, কার কম। আমরা কি জানতাম যে পর্যায় সারণীর আমরা যতই উপর থেকে নিচে নামবো তড়িৎ ঋণাত্মকতা কি হবে? কমবে। জিজ্ঞেস করছে সঠিক ক্রম কোনটা, যে কার বেশি তারপরে কম তারপরে কম।
দেখতে পাচ্ছি এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এদের নিয়ে আসলে জিনিসটা। আর আমরা এই জিনিসটা শিখে আসছিলাম যে প্রথম 1 নম্বর গ্রুপ ছিল এরকম যে হালিনা কে, এই যেরকম রুবি যেগুলো লিখতাম আমরা, ছেচে ফেলেছে এরকম লিখতাম না আমরা, মনে রাখতাম যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো যত নিচের দিকে যাব তড়িৎ ঋণাত্মকতা কমবে। তো সবচেয়ে বেশি কার হবে হাইড্রোজেন, বা এখানে আমাদের ধাতুগুলোর মধ্যে কি আছে লিথিয়াম, তো লিথিয়াম সবচেয়ে আগে, তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, না লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই যে এটার মধ্যে আছে সিরিয়ালটা। তো এটা হবে সবচেয়ে বেশি, তাহলে কি লিথিয়াম তুলনামূলক এখানকার মধ্যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। বুঝা যাচ্ছে, খুব সহজে আমি করতে পারবো। পরে আমাদের এমসিকিউটা কি বলছে খেয়াল করো, যে বলছে এক্স থেকে এক্স প্লাস হয়েছে, যে বিক্রিয়াটি সংগঠনের ক্ষেত্রে কোনটার প্রয়োজন, আয়নীকরণ শক্তি প্রয়োজন। দেখো একটা মৌল একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক একক ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, তাহলে কি প্রথম আয়নীকরণ শক্তি, অর্থাৎ আয়নীকরণ শক্তি হবে এটা। ওকে, ভালো কথা। আয়নীকরণ শক্তির মানগুলো তুমি একটু মনে রাখতে পারো চাইলে, আমি তো তোমাদেরকে দিয়েও দিছিলাম কয়েকটা আমাদের ওই বেসিক পড়ানোর সময়। বলছে পি ব্লক মৌলের সংখ্যা কয়টি, মুখস্থ রাখবো যে পি ব্লক মৌল কয়টা, 36টা। পি ব্লক মৌল 36টা। তো দেখো একই প্রশ্ন দুইবার আসছে আর কি, তো ভালো, মানে হচ্ছে 2 বোর্ডে আসছিল। তো আমরা অ্যান্সার করে ফেলবো যে পি ব্লক মৌল হচ্ছে 36টা, ঠিক আছে। ওকে, এবার দেখো বলছে পজিশনতে কোন ব্লকে অধাতুর সংখ্যা সবচেয়ে বেশি, এগুলো মুখস্থ প্রশ্ন আসলে। অধাতুর সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে পি ব্লকে, সবচেয়ে বেশি হচ্ছে অধাতু। তাহলে পি ব্লক 36টা, পি ব্লকে অধাতুর সংখ্যা সবচেয়ে বেশি। আর জিজ্ঞেস করছে আমাদের কি ম্যাঙ্গানিজ পরমাণুতে কয়টি অযুগ্ম ইলেকট্রন আছে। ম্যাঙ্গানিজ পরমাণুতে তুমি ইলেকট্রন বিন্যাস করবা, এই যে ম্যাঙ্গানিজ পরমাণু ইলেকট্রন বিন্যাস করলা, সর্ববহিঃস্থিতিতে খেয়াল করলা দেখো এরকম 3d5 আছে, তাহলে 5টাই কি অযুগ্ম অবস্থায় থাকতে পারে, তাহলে 5টা অযুগ্ম আছে। তাহলে ইলেকট্রন বিন্যাস করে তোমাকে দেখতে হবে কয়টা অযুগ্ম আছে কয়টা নাই। এখানে বলছে যে sp2 হাইব্রিডাইজেশনে কয়টি হাইব্রিড অরবিটাল তৈরি হয়। sp2 তে কয়টা তৈরি হয়, sp2 মানে কি দেখো একটা s আর সাথে কি হয় 2টা p, একটা s এর সাথে 2টা p মিলে কয়টা, তাহলে মোট কয়টা 3টা। তাহলে মোট এরকম হাইব্রিড অরবিটাল হয় কয়টা, মোট 3টা হয় আর কি, 1 2 3, মোট 3টা হয় সংকরায়নের সময়। তো এটা আমরা দেখলাম এখান থেকে বলছে, এখানে আমরা খেয়াল করো যে কোন যৌগটি হাইড্রোজেন বন্ধন গঠন করে। হাইড্রোজেন বন্ধন থেকে প্রশ্ন আসছে, তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য থাকতে হবে। এ দেখো হাইড্রোজেন আছে, আর বলছিলাম হাইড্রোজেনের সাথে কারা যুক্ত থাকে নরমালি, ফন। হাইড্রোজেনের সাথে ফ্লোরিন থাকে, অথবা হাইড্রোজেনের সাথে অক্সিজেন থাকে, অথবা হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন থাকে, থাকলে সেখানে আমরা এই হাইড্রোজেন বন্ধনগুলো নরমালি দেখতে পাই। যে দেখো উদাহরণগুলো লেখা, এ দেখো ফন, এই যে এফ আছে, ও আছে, এন আছে, তো সেটাই বলছিলাম আর কি। হ্যাঁ, ওকে ফাইন, তুমি শর্টকাটে মনে রাখতে পারো। এবার তোমাকে বলছে দেখো এই বন্ধন কোণ দিয়ে জিজ্ঞেস করছে, বন্ধন কোণ বৃদ্ধির সঠিক ক্রম কোনটা। তো একটা ঝামেলাপূর্ণ প্রশ্ন দিচ্ছে, তোমরা খেয়াল করি সবচেয়ে বেশি কোনটার মধ্যে হবে, সবগুলো এখানে খেয়াল করো sp3 সংকলন সবার মধ্যে, তো সবারই 109 ডিগ্রি হওয়ার কথা। আমি খালি অ্যান্সারটা তোমাকে যাচাই করে দেখা যে কেন এটা রাইট অ্যান্সার, যেখানে 109.5, ভালো কথা। এবার এই অ্যামোনিয়ার মধ্যে কি আছে, অ্যামোনিয়ার মধ্যে কি আছে যে এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে, তো দেখা যায় যে তার বন্ধন কোণ কমে যায়, 107 হয়। তারপরে H2 এর মধ্যে কি 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে, সেজন্য ওর বন্ধন কোণ আরো কমে যায়, কমে গিয়ে হয় 104, পড়ছিলাম আমরা। আর H2S এর মধ্যে এরও 2 জোড়া আছে আসলে, কিন্তু তারপর দেখা যায় ওটা আরো বেশি কমে যায়। কারণ কি, এই যে হচ্ছে এদের যেই তড়িৎ ঋণাত্মক এদের যে সাইজটা, আকারটাই আকার অনুযায়ী যে কেন্দ্রীয় পরমাণু যে আছে তার আকারটা বেশি বড় আর কি এখানে। হ্যাঁ, তো এই দেখো সেই মানগুলো লেখা আছে এখানে, দেখো তুমি কিন্তু এটা সুন্দর করে ভাই মুখস্থ রাখবো। ভাই ভালো একটা জিনিস পেলাম এখান থেকে, এই জিনিসটা সুন্দর করে মুখস্থ করে ফেলো, এই জিনিসটা সুন্দর করে এই চার্টটা মুখস্থ করে ফেলো। পরীক্ষা যদি আসে কখনো এই ডিগ্রিগুলোর মধ্যেই আসবে। যে H2 সবাই জানি আমরা 104, NH3 কত 107, তারপর হচ্ছে H2S 92, NF3 হচ্ছে 102.5, তারপরে PCl3 হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ, তারপর হচ্ছে NH4টাও সেম, PH4 প্লাসটাও সেম, NH2 মাইনাসটা হচ্ছে কত 105 ডিগ্রি। তো BCl3, তো এগুলো কমনগুলো একটু তুমি দেখে রাখতে পারো। PH3 দেখে রাখবা 94। হ্যাঁ, ওকে, এটা তুমি দেখতে পারো। তো জিজ্ঞেস করছে এখানে যে, এখানে দেখো আমাদের জিজ্ঞেস করছে, এটা আমাদের জাস্ট একটা অ্যান্সারে কোনো একটা কিছু জিজ্ঞেস করছে। এইখানে দেখো একটা জটিল যৌগ দেওয়া, জটিল যৌগ পড়ছি আমরা। K4Fe-CN6 যৌগের কেন্দ্রীয় পরমাণুতে কি ধরনের সংকরণ ঘটে। এই ভাইয়া পড়ছিলাম কিনা দেখো তো, আমরা শর্টকাট শিখছিলাম কিনা। বলছিলাম যদি ভাইয়া 6 সন্নিবেশ বন্ধন থাকে তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কি sp3d2 হইতে পারে বা d2sp3 হইতে পারে। বলছিলাম যদি তুমি দেখো ওর লগে শক্তিশালী ব্যাটা আছে, শক্তিশালী লিগেন্ড আছে, দেখো শর্টকাট শিখছিলাম কিনা, দেখছো এই যে কাজে লাগে গেল। তো একটা প্রশ্ন আসে 23 বোর্ডে, একটাই আমরা পারছি এখান থেকে, এই জটিল যৌগ থেকে, ঠিক আছে। তো স্ট্রং ফিল্ড লিগেন্ড আছে, তাহলে কি কম্প্রেস করবে, তাহলে কি হবে এখানে sp3d2 হবে আমাদের। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটুকু বুঝে ফেললাম যে আমাদের এই জায়গাটার মধ্যে হচ্ছে
কি ঘটবে, ঠিক আছে। ওকে, আমরা তাহলে এখান থেকে দেখি পরের প্রশ্ন দেখি ফেলি আমরা এখান থেকে। পরের প্রশ্ন দেখি আমরা, পরে আমাদের পরের পেজে কি আছে দেখো কি বলছে। হাইড্রোজেন গঠনের শর্ত দেওয়া আছে, খুব সুন্দর পড়ে রাখবা। লিখেছিলাম যে হাইড্রোজেন গঠনের শর্ত লিখেছিলাম যে আকার ছোট হতে হবে আর তড়িৎচেতক মৌলের সাথে সংযুক্ত থাকতে হবে বলেছিলাম। সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কেমনে বুঝবো, যার জারণ মান, কেন্দ্রীয় পরমাণু জারণ মান সবচেয়ে বেশি। এই ClO4 এর কেন্দ্রীয় জারণ মান হচ্ছে 7, তো হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তো এমনি মনে রাখবা ও দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। তারপরে আমরা দেখি এই পাশেরগুলো দেখে ফেলি আমরা একই সাথে। বলছে কোনটিতে পোলারায়ন বেশি ঘটবে। পোলারায়ন বেশি ঘটবে মানে কি, কিভাবে চেক করবো আমি, দেখো সব জায়গায় ক্লোরিন আছে, ক্লোরিন আছে, ক্লোরিন আছে, ক্লোরিন আছে, তাহলে চেক করতে হবে কি অ্যানায়ন দিয়ে। নিয়ম কি ছিল যে আগে দেখবো চার্জ, চার্জ দেখতেছি কি আমরা যে হচ্ছে এই ম্যাগনেসিয়ামেরও 2+, তারপর হচ্ছে এখানে আমাদের কি আছে বেরিলিয়ামও কি 2+ আর কি, তাই না, ম্যাগনেসিয়াম বেরিলিয়াম আর 2+। তো ভালো কথা, এই চার্জ বেশি, তাহলে ওদের মধ্যে পোলারায়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর দেখবো আকার, আকার ছোট কার, এদের দুজনের মধ্যে আকার ছোট হচ্ছে এই বেরিলিয়ামের আকারটা সবচেয়ে ছোট। তো ক্যাটায়নের আকার ছোট হলে পোলারায়ন বেশি ঘটে, তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারবো BeCl2 পোলারায়ন বেশি ঘটবে, অর্থাৎ বেশি সমযোজী, তার সবচেয়ে সমযোজী ধর্মগুলো বেশি বেশি তার মধ্যে ঘটবে। বলছে বরফের একটি অক্সিজেন পরমাণুতে কয়টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। তো দেখো বরফের সিস্টেমটা দেখো, দেখো বরফের একটি অক্সিজেন পরমাণুতে দুই দিকে দুইটা হাইড্রোজেন যেহেতু থাকে আমাদের, তাহলে দুইটা আসলে ঘটে আর কি, দুইটা হাইড্রোজেন বন্ধন ঘটে। হ্যাঁ, ওকে, এইটা আমাদের একটা সহজ প্রশ্নই ছিল বলা যায়। এই যে বরফ পানিতে ভাসে, সেগুলো ব্যাখ্যা ট্যাখ্যা ওইখান থেকে দিতে পারবা তুমি চাইলে। এরপরে খেয়াল করো আরো কি কি বলছে আমাদেরকে। বলছে C2H4 অণুতে CH বন্ধনগুলো নিচের কোন অরবিটাল দ্বয়ের সংক্রমণের ফলে গঠিত হয়, মানে অরবিটালের অধিক্রমণের ফলে গঠিত হয়। তাহলে কি হয়েছে এখানে দেখো C2H4, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে C2 সাথে কি আছে আমাদের H4, তাই না, এই যে এরকম জিনিসটা আর কি। এখন জিজ্ঞেস করছে কি আমাদের যে কার্বন কার্বনে কি হয় আসলে, এখানে এই ডাবল বন্ড যেহেতু, তাহলে sp2 হয় আসলে, sp2 আর হচ্ছে আমাদের সাথে কি যে হাইড্রোজেন আছে, সাথে হাইড্রোজেন কিন্তু আছে, তাহলে sp2 বলছে কি, বলছিল কি কোন অরবিটালদের অধিক্রমণের ফলে হয়, তাহলে sp2 আর সাথে হাইড্রোজেনের কি যে 1s এরকম যুক্ত হয়, হাইড্রোজেন যে 1s দিয়ে যুক্ত হয় সেটা বলে দিচ্ছে আর কি। তার মানে এখানে কি কার্বনের কি সংকরণ, sp2 সংকরণ হয়। হ্যাঁ, দেখো sp2 আমাদের আছে, কিন্তু হাইড্রোজেন তো 1s and 2s তো না, তো এটাই সঠিক আর কি। ওকে, এটা আমাদের একটা প্রশ্ন ছিল, বুঝতে পারলাম আমরা যে কোনো অম্লধর্মী অক্সাইড, অধাতুর অক্সাইড অম্লধর্মী পড়ছিলাম আমরা, তো সেখান থেকে তুমি উদাহরণ দিতে পারো। আমরা একটা চার্ট করে দিলাম, বলছিলাম যে MCQ-তে আসে, সেই চার্ট থেকে তুমি কমন পেয়ে গেলা, অথবা তুমি এখান থেকেও পড়ে নাও যে এই অক্সাইডগুলো কি হয়, অম্লধর্মী অক্সাইড হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, N2O5, P2O5। হ্যাঁ, তো এইগুলো তোমাকে একটু দেখতে হবে। এবং আরও এখানে চার্ট করে দেওয়া আছে, আমরা তোমাকে চার্ট করে দিয়েছিলাম যে কোনটা সাধারণ অক্সাইড, কোনটা ক্ষারীয় অক্সাইড, কোনটা নিরপেক্ষ অক্সাইড, কোনটা উভধর্মী অক্সাইড, সুন্দর করে কিন্তু সেলটা আছে আর কি। তো অবশ্যই এইটাও কিন্তু ঠাড়া মুখস্থ আর কি। হ্যাঁ, এটাও কিন্তু ঠাড়া মুখস্থ, পরীক্ষা আসবে এই চার্ট থেকে তুমি একটা কমন পাবা, পরীক্ষা একটা MCQ তোমার আসবে এখান থেকে। এই জায়গা থেকে কিন্তু মোটামুটি যে অনেকগুলো প্রশ্নই কিনতে হয়, 6-7টা প্রশ্ন কিন্তু পাবা আসলে এই চ্যাপ্টার থেকে। হ্যাঁ, তো এটা তুমি পড়ে ফেলো এখান থেকে। দেখো এখান থেকে এই প্রশ্নগুলো আসতে ঘুরে ফিরে, কোনটি উভধর্মী অক্সাইড, কোনটি উভধর্মী অক্সাইড, কোনটি প্রসম অক্সাইড, কোনটি উভধর্মী অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, তো এই জিনিসটাই ঘুরে ফিরে আসতেছে আর কি। হ্যাঁ, তো এইটা আশা করি এই পার্টটা এই মুখস্থ করে ফেলো, তুমি ডিরেক্ট কাউন্ট পেয়ে যাবে, একদম ডিরেক্ট কাউন্ট পাবা। তো এটা এখনই দাঁড়ায় এখনই মুখস্থ করে নাও আগে, তারপরে তুমি সামনে আগাবা। ওকে, তো আমরা যদি পরেরটা দেখি, খেয়াল করো যে নিচের কোনটির আকার সবচেয়ে বড়। দেখো এই আকারের জিনিসটা আমরা শিখে আসছি যে কোনটার আকার সবচেয়ে বড় হয়, কোনটার আকার সবচেয়ে ছোট হয়, এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, যে কোনটার আকার বড় এবং হচ্ছে কোনটার আকার হচ্ছে ছোট আর কি, তো আমরা জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারি। তো সমস্যা নেই, আমরা চলো আইডেন্টিফাই করি। এই বসে নিচ্ছি কোনটির আকার সবচেয়ে বড় আর কি, একটু খেয়াল করো যে কোনটির আকার সবচেয়ে বড়। তাহলে আমরা কী করবো, আকার কীভাবে চিনবো, বলছে সোডিয়াম প্লাস, অক্সিজেন 2-, এখানে বলছে ম্যাগনেসিয়াম 2+, মানে সবই মাইনাস, মানে ওরও কক্ষপথ আসলে 2টা, O2- মানে কি, ওরও কক্ষপথ 2টা, লাস্টে ইলেকট্রন আছে কয়টা, মানে সব মিলে 8টা আছে, ওরও 8টা আছে, সবাই অষ্টপূরণ, লাস্টে 8টা করে আছে আর কি। ওকে ভাই, সবারই সেম অবস্থা, তো সবারই তো আকার সমান হওয়ার কথা, কিন্তু আকার সবচেয়ে বড় কার, তুমি আগে দেখো আকার সবচেয়ে ছোট কার। এগুলোর মধ্যে তুমি খেয়াল করো যে সবারই কিন্তু লাস্টে ইলেকট্রন আছে কয়টা, 10টা করে, ওরও 10টা করে ইলেকট্রন আছে, 10টা করে ইলেকট্রন আছে, 10টা করে ইলেকট্রন আছে, কিন্তু ওর প্রোটন হচ্ছে, ফ্লোরিন যেহেতু ফ্লোরিনের ইলেকট্রন হচ্ছে 9, অক্সিজেন যেহেতু ওর প্রোটন হচ্ছে 8, তাহলে এই সোডিয়াম যেহেতু ওর প্রোটন 11 আর ওর প্রোটন কত 12। তা দেখো কোথায় আকর্ষণ বলটা সবচেয়ে কম হবে, 8 আর এই যে 10, যে 8 আর 10 কত হবে না 80 হবে। আমরা শিখছিলাম যে আকর্ষণ বলটা চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, চার্জগুলো গুণ করলাম, আমি যে প্রোটন আর ইলেকট্রনের চার্জগুলো গুণ করলাম,
এখানকার গুণফলটা সবচেয়ে কম হয়। গুণফল কম মানে কি, আকর্ষণটা সবচেয়ে কম হবে। আকর্ষণ কম মানে কি, আকারটাও একটু কম ছোট হবে। কম ছোট হবে মানেই তো বড়। এটা জিজ্ঞেস করছিল কে বড়, এটা বলে আসছিলাম অলরেডি। হ্যাঁ, আর ওরা এখানে এক্স্যাক্ট মান দিয়ে বলছে যে কত কত হবে, তবে মান দরকার নাই, আমি তো আইডিয়া করে বুঝে গেছি। এটা হচ্ছে আমাদের এখানকার একটা জিনিস গেল, এটা আমরা বুঝলাম এখান থেকে। বলছে হাইড্রোজেন বন্ধন গঠনের যৌগারি কোনটা বলছে, জিজ্ঞেস করছে হাইড্রোজেন বন্ধন গঠনকারী যৌগ কোনটা। এই দেখো বলছিলাম না আমরা, আমাদের মিথানোয়িক অ্যাসিড ডাইমার গঠন করে। এই মিথানোয়িক অ্যাসিড ডাইমার গঠন করে, আসলে দুইটা মিথানোয়িক অ্যাসিড একসাথে যুক্ত থাকে এই হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য। ঠিক আছে, এইটা তুমি জেনে রাখতে পারো। একটু ব্যাখ্যাটা চলো পড়ে রাখো, খ নম্বরে কাজে লাগবে। কি, ফরমিক অ্যাসিড বা আমরা বলি মিথানোয়িক অ্যাসিড, খ নম্বরে কাজে লাগতে পারে। একবার পড়ে রাখো ভাই, এই যে এই জিনিসটা একবার পড়ে রাখো, একবার পড়ে রাখো মাস্ট। অক্সাইডের সংকেত কোনটি, অক্সাইডের সংকেত তো অক্সাইড তো আমরা জানি, এই যে আমাদের অক্সাইড আমাদের। হ্যাঁ, আরও জিজ্ঞেস করছে এখানে কি, যে এখানে আরেকটা জিনিস ছিল, এখানে আমরা পাশে দেখি এখানে ভিন্ন কিছুর সংকেত দেওয়া আছে নাকি, ভিন্ন বলছে ক্যাটায়ন, আইড, অক্সাইড কোনটা কি হবে, কোনটা আম হবে, এগুলো দিয়ে রাখছে আর কি। হ্যাঁ, যেমন সোডিয়াম, পটাশিয়াম এগুলো দেওয়া আছে, ভিন্ন চার্জ থাকলে কী কী হয় এগুলো দেখে রাখতে পারো এমনিতেই। বলছে এই ব্লক মৌলগুলোকে কি বলে, আমরা জানি কি এই ব্লক মৌলগুলোকে আমরা কি বলি, যে আন্ত অবস্থান্তর মৌল, আন্ত অবস্থান্তর মৌল বলি আমরা। হ্যাঁ, এই ব্লক মৌলগুলিকে আন্ত অবস্থান্তর মৌল বলা হয় আর কি। ওকে, ট্রেডিং পড়তে পারো এখান থেকে। বলছে কোনটির কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন ভিন্ন, যে ম্যাক্সিমাম কোনটা আর কোনটা ভিন্ন আর কি। তো CO2 এটারটা কি হবে, এটা SP হবে, বোঝা যাচ্ছে এটা হচ্ছে SP। বাকিগুলো দেখো NH4 কি SP3, এই PH3 দেখো SP3, এরকম কিছুই আসবে, হিসাব করো। আমি শর্টকাট শিখছিলাম, সেটা কিন্তু এমনিতেই বুঝতে পারতাম। এবং কার্বন ডাইঅক্সাইড তাহলে কি আসে, SP আসে আর কি। তো এটা কিন্তু ছিল, দেখো আমরা একটা সূত্র শিখছিলাম না এরকম, হাফ V + x C - a। তো দেখেই আমি বুঝতেছি, আমি একটু বের করে দেখাই, যে কার্বন ডাইঅক্সাইড বের করে দেখাই যে SP হবে যেটা। তো আমরা কি দেখতাম, যে হাফ নিতাম, ছিল কি লাস্টের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। কার্বন যেহেতু কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, 4টা, তাহলে লিখলাম 4। সাথে একযোজি পরমাণুর সংখ্যা, একযোজি কেউ আছে নাই, ক্যাটায়ন আছে নাই, অ্যানিয়ন আছে নাই, তাহলে 4কে দিতে ভাগ করলে হয় 2। এস এর মান 2 মানে কি আসলে SP সংকরায়ন, এটা SP সংকরায়ন। বাকিগুলো এসব করো, দেখবা যে বাকিগুলো সেম আসবে, কিন্তু এইটা আলাদা। ওকে, এসব করে তুমি পাবা সেটা। এটা আমাদের গেল যে নিচের কোন যৌগে মুক্ত জোড় ইলেকট্রন সবচেয়ে বেশি, মুক্ত জোড় ইলেকট্রন সবচেয়ে বেশি হচ্ছে কি, দেখো এই জেনোনেটটা আর কি, কারণ 2টা দিয়ে গঠন করছে, বাকি কিন্তু তার মধ্যে কি আছে, অনেকগুলো আছে, 6টা, 3 জোড়া আর কি। হ্যাঁ, 3 জোড়া, আর বাকিগুলো সে দিয়ে কী করছে, অষ্টক টষ্টক পূরণ টুরণ করে আরও কাহিনী টাহিনী করছে। ঠিক আছে, আরও 2টা দিয়ে, আরও একটা দিয়ে সে বন্ধন গঠন করছে আর কি। কারণ হচ্ছে এই সবচেয়ে বেশি ছিল, ওর মধ্যে লেখা আছে কার মধ্যে কয় জোড়া আছে, এবং মুক্ত ইলেকট্রন সংখ্যা এটা 3টি, বললাম না 3 জোড়া। ওকে, ভালো কথা, এটা আমরা বুঝলাম এখান থেকে। আরও কী জিজ্ঞেস করছে দেখা যাক এখানে। আরও এখানে জিজ্ঞেস করছে হচ্ছে সংকরায়ন থেকে আসতেছে এখান থেকে, হাইব্রিডাইজেশন ও বন্ধন কোণ উভয়ই সঠিক কোনটিতে। হ্যাঁ, বলে কোনটাতে সঠিক, তো BF3 SP2 হয়, 120 ডিগ্রি হয়, ওইটাই সঠিক। ওটা বের করতে হবে, তোমাকে এত বড় করে বের করতে হবে না। স্ফুটনাঙ্কের ক্রম জিজ্ঞেস করছে, কার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি এখানে। হ্যাঁ, এখানে পানির স্ফুটনাঙ্ক সবচেয়ে, পানিরটা বেশি, তারপর হচ্ছে কি কি আছে, HF আছে, NH3 আছে, স্ফুটনাঙ্কের ক্রম কোনটা সবচেয়ে সঠিক। ওকে, স্ফুটনাঙ্কের ক্রম, এই ব্যাখ্যাটা একটু পড়ে রাখবা, এই ব্যাখ্যাটা একটু পড়বা, এটা খ নম্বরে আসে আর কি। স্ফুটনাঙ্কের ক্রম এটা খ নম্বরে আসে, এই ব্যাখ্যাটা একবার দেখে রাখবা, খ নম্বর হিসেবে দেখে রাখবা। হ্যাঁ, তো পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে বেশি এখানে। ওকে ফাইন, আমরা দেখি বলছি নিচের কোনটির গঠন ত্রিকোণাকার দ্বি পিরামিড। তোমাকে দেখতে হবে ত্রিকোণাকার দ্বি পিরামিড কখন হইতো, যদি কি হইতো, SP3D হইতো। SP3D হলে ত্রিকোণাকার দ্বি পিরামিড। আর SP3D মানে কি, দেখো যে হচ্ছে এখানে 4 5, তোমার এস এর মানও 5 হওয়া লাগবে। তো দেখি আমরা কার এস এর মানটা 5, তুমি যদি এই PCL ফ্যামিলিটা নাও তাহলে কি আসবে, যে হাফ ইন্টু ভি এর মান কত, সর্বশেষ স্তরে 5টা আছে, একযোজি পরমাণু আছে 5টা, 5 আর 5 10, আর -0 +0, 10কে 2 ভাগ করলে 5 আসে। এস এর মান 5 মানে কি, যে SP3D। আর SP3D মানে কি, ত্রিকোণাকার দ্বি পিরামিড। তাহলে ওরা চালাকি করে বলছে ত্রিকোণাকার দ্বি পিরামিড, তুমি বুঝে নিবা, অর্থাৎ এস এর মানটা 5। চেক করবা কার এস এর মান 5। এই নিচের কোনটি অধিক পোলার, তো আমরা জানি সর্বাধিক পোলার তো চিনি আমরা, কারণ এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি আর কি, 1.7 থেকেও বেশি। এদের যদি বের করি আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কি আসবে, এই ফ্লোরিন হচ্ছে 4 আর হাইড্রোজেন হচ্ছে 2.1, বিয়োগ করে দেখো এই মানটা অনেক বেশি আসছে, কত আসবে 1.9, এরকম জিনিস চলে আসবে। তাহলে 1.7 থেকেও বেশি যেহেতু, তার মানে অধিক পোলার, এটা সবচেয়ে পোলার। হ্যাঁ, এই যেখানে বের করা আছে সবারটা বের করছে, সবচেয়ে বেশি পোলার কোনটা।
ওকে, এটা আমরা এখান থেকে বুঝলাম। বলছি কোনটি অবস্থান্তর মৌল, খুবই সহজভাবে আমরা জানি অবস্থান্তর মৌল। দেখো জিঙ্ক, স্ক্যান্ডিয়াম এর জন্য হয়তো না আমরা জানতাম আর কি। আর পটাশিয়াম তো আমাদের ডি ব্লকেরই না, মানে হচ্ছে তাহলে বাকি থাকলো কোনটা, কপার থাকলো আর কি, হ্যাঁ কপার থাকলো, ঠিক আছে। ওকে ফাইন, তো এটা বুঝে ফেলছি আমরা এখান থেকে, এটা বুঝে ফেলছি। কোনটি অধিকতর সমযোজী, সেম একইখানে বের করবো কি দিয়ে, ফাজানের নীতি দিয়ে। তো দেখো সব জায়গায় ক্লোরিন 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 ক্লোরিন, আমরা দেখবো যেখানে চার্জ বেশি, দেখো চার্জ বেশি কোথায়, এই যে এখানে চার্জ বেশি Be2+, এখানে Mg2+, এটা তো 1 1 তোর বাদ, এদের দুজনের মধ্যে একটা জন হইতে পারে, কিন্তু দুজনের চার্জ সমান, আকার ছোট কার, বেরিলিয়ামের আকার ছোট, সুতরাং বেরিলিয়াম বেশি সমযোজী হবে, অধিক পোলারায়ন হবে তার। আগেও পাইছিলাম আমরা। বলছি নিচের যোগগুলোর মধ্যে প্রথম আয়নীকরণ বিভবের ক্রম কোনটা সঠিক, কোথায় সবচেয়ে বেশি হয়? আমরা জানি কি পজিশনের বাম থেকে ডানে বাড়তে থাকে, তো সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে কি ছিল আমাদের যে বোরন, তারপরে বেরিলিয়াম। দেখো এদের মধ্যে ব্যতিক্রমগুলো কিন্তু ছিল, তাই না, আমরা পড়ে আসছিলাম। তো এই জন্য দেখলাম যে নাইট্রোজেন থেকে অক্সিজেনের বেশি, অক্সিজেন থেকে নাইট্রোজেনের বেশি, আবার বোরনের থেকে বেরিলিয়ামের বেশি, আমরা পড়ে আসছিলাম। তাহলে এই জিনিসটা হবে না, হবে কোনটা, এই যেটা, কারণ ব্যতিক্রম ছিল, কিন্তু এটা ব্যতিক্রম ছিল, মনে আছে ব্যাখ্যা সহ পড়ছিলাম আমরা, এটা সিকিউতে আসে। তারপর একটা বলছে কি গ্লোবাল লবণের সংকেত কোনটি, তো আমরা পড়ছিলাম সোডিয়াম সালফেট 10 অণু পানি, এটা গুণগত রসায়নে তোমাকে পড়াই দিয়েছিলাম যে গ্লোবাল লবণের সংকেত সোডিয়াম সালফেট 10 অণু পানি। এখানে আরো একটা দেওয়া আছে, কপার সালফেট 5 অণু পানিকে আমরা তুতে বলি, ফেরাস সালফেট 7 অণু পানিকে আমরা গ্রিন ভিট্রিয়ল বলি, সোডিয়াম কার্বনেট 10 অণু পানিকে আমরা বলি ওয়াশিং সোডা। কোনটি সবচেয়ে বেশি আয়নিক, আবারও সেই ফাজারের নীতি থেকে প্রশ্ন আসতেছে, কোনটি সবচেয়ে বেশি আয়নিক, তো খেয়াল করবো দেখো সব জায়গায় এখানে এ মানে অ্যালুমিনিয়ামটা সব জায়গায় সেম, অ্যালুমিনিয়ামটা সব জায়গায় সেম, অ্যালুমিনিয়াম বাদ থাকলো কি ফ্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন। আমরা নিয়ম শিখছিলাম যে অ্যানোনের আকার যার সবচেয়ে বড়, অ্যানোর আকার বড়কে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে আয়োডিন যার সবচেয়ে বড় সে বেশি আয়নিক, সে বেশি সমযোজী হবে, তার বেশি পোলারায়ন হবে। অ্যানোনের আকার সবচেয়ে বড় হবে মানে কি বেশি পোলারায়ন হবে, বেশি সমযোজী হবে। অ্যানোর আকার বড় হইলে, অ্যানোর আকার ছোট হলে কি হবে, উল্টা হবে, আয়নিক হবে। সবচেয়ে ছোট কার, ফ্লোরিনেরটা, কোথায়, এই যে প্রথমটাই AlF3। এই যে পড়ে আসছি, বলছে এস ব্লক মৌলের সংখ্যা কয়টা, 14টা, এস ব্লক 14টা, আর পি ব্লক এটা ছিল 36টা, পি ব্লক 36টা, আর এস ব্লক কয়টা, 14টা, ঠিক আছে। এই জিনিস কিন্তু পরীক্ষা দেখছো প্রত্যেকবার আছে, কোন ব্লক কয়টা, ডি ব্লক কয়টা, একইভাবে পড়ে ফেলবা। বলছে কোন যোগে আয়নিক সমযোজী সন্নিবেশ সমযোজী বন্ধন বিদ্যমান, যেটার মধ্যে সব ধরনের বন্ধন বিদ্যমান আছে, এটা আয়নিক হয়েছে এখানে, এই যে প্লাস, এটা যে মাইনাস মিলে আয়নিক। এখানে কি করছে দেখো, এই যে ফ্লোরিন, এই যে ফ্লোরিনগুলো কি করছে, এনে ফ্লোরিন দেখো একটা ফ্লোরিন কি করছে, এটা তো শেয়ার করছিল, আর এরা এক জোড়া শেয়ার করছে, এখানে এই ফ্লোরিনটা তার এক জোড়া ইলেকট্রন ওর সাথে শেয়ার করছে, এই জন্য সন্নিবেশ সমযোজী হয়েছে। আর এরা নর্মালি শেয়ার করছে, এই জন্য তারা কি সমযোজী হয়েছে। তিন ধরনের বন্ধনই বিদ্যমান। কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে, যেহেতু কোথায় আছে, এই যে এখানে আছে নাইট্রোজেন আছে, আবার হাইড্রোজেন আছে, অবশ্যই এখানে আছে আর কি। আমরা শিখছিলাম কি হাইড্রোজেনের সাথে কি থাকতে হবে, ফর্ম থাকতে হবে, FON, হয় ফ্লোরিন, না হয় অক্সিজেন, না হয় নাইট্রোজেন, তাহলেই আমরা দেখবো কি যে হ্যাঁ থাকতেছে। ওকে, তারপর আমরা এখানে দেখি, এখানেও দেখি। ওকে ফাইন, এবার আমাদের বলছে কি এখান থেকে যে কোনটির মধ্যে কর্ণ সম্পর্ক আছে, তো মনে রাখবে এখানে কর্ণ সম্পর্ক আছে, কার মধ্যে এই দুইটা মৌল আছে যার মধ্যে কর্ণ সম্পর্ক আছে, এটা কি দেখো এই আমাদের বোরন আর হচ্ছে সিলিকনের মধ্যে কর্ণ সম্পর্ক আছে, আলাদা করে মনে রাখবা তুমি, ঠিক আছে। ওকে ফাইন, একইভাবে আমরা দেখি, এই দেখো কিছু বহুপদী প্রশ্ন আছে, বলছে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক পূর্ণ হয়েছে কোথায়, কোথায় কোথায় অষ্টক পূর্ণ হয়েছে, দেখো হ্যাঁ অষ্টক পূর্ণ হয়েছে এখানে, 6টা ছিল আর 2টা নিয়ে অষ্টক পূর্ণ হয়েছে। তারপর হচ্ছে এর মধ্যে অষ্টক পূর্ণ হয় নাই, তিনটা কিন্তু 6 অষ্টক সংকোচন। নাইট্রোজেনের 5টা ছিল সর্বস্থিত, 3 যুক্ত হয়েছে, অষ্টক পূরণ 1 আর 3 হবে। তো এগুলো তুমি চাইলে বের করে বলতে পারবা। তো এগুলো বহুপদীগুলো নিজেরা পড়ে ফেলবা প্রত্যেকবারের মতো। আমরা আরও একটা বোর্ড দেখি যেন তুমি একটা আইডিয়া পাওয়া যাও ভাই, যে হ্যাঁ এগুলাই আসলে ঘুরে ফিরে আসে, এই প্যাটার্নগুলোই ঘুরে ফিরে আর কি আসে আমাদের। হ্যাঁ ওকে, দেখি এখানে আমাদের বেশ কিছু বহুপদী প্রশ্ন আছে, বেশ কিছু বহুপদী আছে। তুমি জাস্ট এই দুইটা বোর্ড যদি ফলো করো তাও তুমি অনেকটুকু তুমি আইডিয়া পেয়ে যাবা কি প্রশ্ন আসে, কিভাবে আসে আসলে। হ্যাঁ অনেকটুকু আইডিয়া তুমি এইখান থেকেই পেয়ে যাবা। তো চলো আমরা আরেকটা বোর্ডে দেখি যে কীভাবে কী বলছে, আমাদের কী আসতে পারে। বলছি নিচের কোনটি মিশ্র অ্যানহাইড্রাইট, তো এটা তোমার জন্য একটা আলাদা প্রশ্ন, তুমি এটা একটু মনে রাখো যে N2O4, কারণ কি, কারণ এটা দুইটা অ্যাসিডের সাহায্যে উৎপন্ন হয়। দেখো এদেরকে মিক্স করলে আসলে এটা তৈরি হয়, বলা যায় কি যে মিশ্র অ্যানহাইড্রাইট। তো বলছে কোন হাইব্রিডেশন দ্বারা H2 অণু দ্বারা গঠিত, H2 গঠিত কখন, H2 এর সংপুরায়ন জিজ্ঞেস করছে, আমরা জানি sp3 সরাসরি জানি, আমরা হিসাব করতে হবে, হিসাব করলেও কি আসবে যে হাফ,
ভি এর মান কত, সর্বস্থিত স্তর আছে 6টা, 6 লিখলাম। 1 যদি কয়টা আছে, 2টা আছে। 6 আর যোগ 2 করলে আসে 8, 8কে 2 ভাগ করলে আসে 4, আর 4 মানে কি sp3। এটা আমরা দেখে আসছি অলরেডি। বলছে PCl5 এ বন্ধন কোণের পরিমাণ। PCl5 এ কি ছিল, যে PCl5 এ ত্রিকোণাকার দ্বিপিরামিড। তো ত্রিকোণাকার দ্বিপিরামিডের ক্ষেত্রে কি কি বন্ধন কোণ হয় সেটা খেয়াল করো, যে এটা আমাদের 90 ডিগ্রি হয় আর কি। হ্যাঁ, 90 ডিগ্রি থাকে, সাথে 120 ডিগ্রিও থাকে আর কি। কিন্তু এই যে 120 ডিগ্রি আর 90 ডিগ্রির মধ্যে দেখো একটাই অপশন ছিল 90 ডিগ্রি, 90 ডিগ্রি কমে 120 ডিগ্রি এরকম ছিল অ্যান্সারটা। তো একটাই অপশন আছে, তো একটাই দিব। আবারও সেম প্রশ্ন, কোনটি অধিক সমজীব বৈশিষ্ট্য প্রদর্শন করে। পড়ে আসছিলাম ফাজারের নীতি। এখন তোমাকে টাইপ দেখাবো আমি। পানি তরল হওয়ার জন্য নিচের কোন বন্ধন দেয়? হাইড্রোজেন বন্ধনের কারণে পানি তরল হয় আর H2S গ্যাসীয় হয়। তো দেখো আমি জাস্ট তোমাকে টাইপ দেখাচ্ছি। এবার পড়াবো টাইপ দেখাবো। চ্যালকোজেন গ্রুপ কোনটা? 16 নম্বর কেন চ্যালকোজেন বলতাম আমরা, এটা জিজ্ঞেস করছে। এই যে লেখা আছে চ্যালকোজেন আকরিক গঠনকারী, বলছিলাম এই জিনিসটা আগে তোমাদেরকে। SF6 অণুটির আকৃতি কিরূপ তোমাকে দেখতে হবে। SF6 অণুটার কি সংকরণ ঘটে। এখানে SF6 এর সংকরণ ঘটেছে sp3d2। আর আমরা জানি sp3d2 হলে চারটি কি লেখা ছিল, যে এটা কি হয়, অষ্টতলকীয় হয়। তো তোমাকে মুখস্থ রাখতে হবে কোন সংকরণের আকৃতি কি হয়। যদি আমাদের sp হয় সরলরেখিক, sp2 হইলে ত্রিভুজাকার, 3 হইলে চতুস্তলকীয়, 5 হইলে ত্রিভুজাকার ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। এভাবে তোমাকে মনে রাখতে হবে। 6 হইলে কি অষ্টতলকীয়। সিরিয়ালটা তুমি এভাবে মনে রাখবা। তারপরে আমরা দেখি পরের মধ্যে কি বলছে। এখানে কি বলছে দেখো, এই যে প্রশ্ন বলছে এত আয়নে এত ইলেকট্রন থাকলে পারমাণবিক সংখ্যা বের করতে বলছে, সেটা পারবা তুমি। পারমাণবিক সংখ্যা বের করা ইলেকট্রন বিন্যাস। পরের সারণীর কোন ব্লকে অদ্ভুত সংখ্যা বেশি? পি ব্লকে। দেখছো এটা কিন্তু একটা রিপিটেড কোশ্চেন, অলরেডি 22 সালে আসছিল, এই সেম প্রশ্ন 23 সালে দিচ্ছে। পি ব্লকে অদ্ভুত সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে তুমি কিন্তু বোর্ড পড়লে অনেক কমন পাবা আর কি, খুব কমন পাবা। জিজ্ঞেস করছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস, এটা খুবই পারা যাবে। পানিতে H2 এর বন্ধন কোণ, একটা 4 দেখাইছিলাম, ডাইরেক্ট লেখা ছিল না, 104.5 কাটটা পড়ে আসলাম আমরা, তো পরীক্ষা সরাসরি আসে। যে পোলারাইজেশনের ধর্ম কোনটি সবচেয়ে বেশি? সেম কাহিনী ভাই, পোলারাইজেশন কার বেশি হবে? যার চার্জ বেশি। চার্জ তো সবারই বেশি, 2 2 2। তাহলে সবচেয়ে ছোট কার আকার? ছোট হচ্ছে বেরিলিয়ামের, তো সবচেয়ে বেশি হবে। sp এখানে দিচ্ছে কেন? নিচে কোনটি জলীয় দ্রবণের pH সর্বাধিক? pH সর্বাধিক মানে কোনটা? ক্ষার ধর্ম। NH3 ক্ষারীয় আমরা জানি, ঠিক আছে। এখানে এই যে লেখা আছে যে কার pH এর ক্রমটা দিয়ে দিচ্ছে তারা। কোন যৌগটির জলীয় দ্রবণের pH এর মান বিশুদ্ধ পানির pH অপেক্ষা কম হবে? কম মানে কি? অ্যাসিডিক। অ্যাসিডিক কোনটা আমরা জানতাম, এই যে এই ধাতুটা কি, এই ধাতু কি অ্যাসিডিক, অম্লধর্মী। এই কার্বন ডাই অক্সাইড কি ছিল? অম্লধর্মী ছিল না, অম্লধর্মী। এই তাই যাব্যতা গুণফল এখানে দিয়ে দিচ্ছে। কোনটাকে বেশি সংখ্যক হাইড্রোজেন বন্ধন গঠন করে? হ্যাঁ, এই দেখো এই পানি বেশি সংখ্যক, দেখে যে যারা আছে এখানে আমাদের পানি আসলে বেশি সংখ্যক হাইড্রোজেন গঠন করে আর কি। তো এটা আমাদের একটা জিনিস এখানে বলছে কোনটির জ্যামিতিক আকৃতি সরলরেখিক? কার্বন ডাই অক্সাইড। কারণ কি, এই কার্বন ডাই অক্সাইড কি ছিল আমাদের, যে হচ্ছে সরলরেখিক ছিল, sp সংকরণ ছিল। আর sp সংকরণে কি হইতো, যে এরকম কি হইতো আমাদের, যে সরলরেখিক হইতো আর কি, তাই না, আকারটা সরলরেখিক হইতো। অ্যামোনিয়া অণুতে কয়টি সিগমা বন্ধন আছে? তো অ্যামোনিয়া অণুতে দেখো কয়টি সিগমা বন্ধন আছে আর কি, যে অ্যামোনিয়াতে সিগমা বন্ধন চাইছে না সিগমা ইলেকট্রন চাইছে, সিগমা ইলেকট্রন চাইছে। বন্ধন আছে 3টা, দেখো 3টা সিগমা বন্ধন, 3টা সিগমা বন্ধনে ইলেকট্রন আছে 3 দুগুণে 6টা। তো এটা খেয়াল করবা, সিগমা বন্ধন নাকি সিগমা ইলেকট্রন চাইছে। বলছে কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? এখানে যারা আছে নাইট্রোজেন, তারপরে কি আছে ফসফরাস, সালফার, এর মধ্যে কি ক্রোমোটা দেওয়া আছে আমাদের এখানে। এই যে অক্সিজেন নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনেরটা বেশি, অক্সিজেন নাইট্রোজেনের মধ্যে কোনটা বেশি। তো সিরিয়ালটা তুমি গিয়েছে, তো দেখি তুমি বুঝতে পারতেছো যে পুরোটার মধ্যে সবচেয়ে কম কার কি আছে, এই যে আমাদের ফসফরাসের আর কি। হ্যাঁ, ওকে। আমাদেরকে বলছে এখানে হচ্ছে পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলসমূহ মুদ্রা ধাতু নামে পরিচিত? এই দেখো মুদ্রা ধাতু পড়ছিলাম না, কপার, সিলভার, গোল্ড। কয় নাম্বার ছিল তারা? 11 নাম্বার ছিল। কপার, সিলভার, গোল্ড, এই তিনটাকেই মুদ্রা ধাতু বলি আমরা। এটা কয় ধরনের বিদ্যমান আছে মনে রাখবে? NH4Cl এ 3 ধরনের বন্ধনই আছে, সমযোজী আছে, আয়নিক আছে, সন্নিবেশ সমযোজীও আছে। সব ধরনের বন্ধনই এখানে আছে। এটা এই যে সেম এরকম একটা দেখছিলাম আমরা, মনে আছে ওই পাশে 23 সালে একটা দেখছিলাম। বলছে ক্লোরিন পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন কত জোড়া? 3 জোড়া। কেন 3 জোড়া? খেয়াল করো, এই ক্লোরিন কি আছে সর্বশেষ স্তরে 7টা না, তাহলে 1 জোড়া, 2 জোড়া, তারপরে 3 জোড়া, একটা আলাদা। 3 দুগুণে 6 একে 7, তাহলে এই দেখো 1টা, 2টা, 3টা, 3টা জোড়া আছে। তারা মুক্ত জোড় হয়ে থাকে, বন্ধন গঠন করে না আর কি, কিন্তু তারা থাকে। সর্বাপেক্ষা শক্তিশালী ক্ষার হচ্ছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। আর আমরা জানি কি, যত উপর থেকে নিচে যাবো ক্ষারকত্ব হ্রাস পাবে। তো সোডিয়াম উপরে আছে, সোডিয়ামের ক্ষারকত্ব বেশি হবে। কোন অণুটির বন্ধন কোণের মান সর্বোচ্চ? এখানে কি BCl3, তো হিসাব করে কত পাবো? 120 ডিগ্রির মতো পাবা। বাকিগুলো দেখা যাবে কম কম কম। ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে কি হচ্ছে, এই দেখো এটা কিন্তু জৈব যৌগের একটা প্রশ্ন, যে ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে ইথাইন তৈরি করে, ইথাইন।
হ্যাঁ সি এরকম, ইথাইন মানে কি যেরকম সি ডবল বন্ড এইচ সি এইচ এরকম। আবার সেম প্রশ্ন দিচ্ছে কোন যৌগটিতে অধিক পোলারন ঘটে, আমরা পারবো, পোলারনটা পারবো। আয়নীকরণ শক্তি বেশি কার, আবারও সেম কাহিনী। এর মধ্যে দেখবো আকার ছোট কার, আকার ছোট যে একই পর্যায়ে যদি হয়। দেখো কি কি আছে আমাদের, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, হ্যাঁ তারপর হচ্ছে এর কি আছে বোরন আর অ্যালুমিনিয়াম, এগুলো আছে আমাদের। তো এদের দুজনের মধ্যে বেরিলিয়াম বেশি, আকার সবচেয়ে ছোট, হ্যাঁ আর এদের বোরন আর অ্যালুমিনিয়াম যেটা বেশি হওয়ার কথা ছিল কোনটা আমাদের, এই দেখো ওর বেশি হওয়ার কথা ছিল কি বোরনের, কিন্তু আমরা দেখছিলাম কি ওর কাঠামোটা বেশি স্থিতিশীল, তো ওকে ভাঙতে বেশি শক্তি লাগে, তা সুতরাং এই বেরিলিয়ামটা বেশি হিসাব মতে হওয়ার কথা ছিল বোরন, কিন্তু হয়েছে কি বেরিলিয়াম, আমরা পড়ে আসছিলাম অলরেডি। কোনটি পানিতে অধিক দ্রবণীয়, যেটা বেশি আয়নিক সেটা অধিক দ্রবণীয়, বুঝবো কিভাবে, এটা পরীক্ষা বেশি আসে। পানিতে বেশি অধিক দ্রবণীয় মানে কি, যে বেশি আয়নিক, আয়নিক বেশি, যার আয়নিক ধর্ম বেশি সে বেশি দ্রবণীয়। খেয়াল করো দেখো সব জায়গায় ক্লোরিন 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 ক্লোরিন, আমরা পড়ছিলাম কি যেখানে ক্যাটায়নের চার্জ যেখানে বেশি, তাহলে চার্জ আধিক্য হলে কি হয়, পোলারায়ন বেশি হয়, সমযোজী বেশি হয়। তাহলে যেখানে চার্জ কম, যেখানে চার্জ কম সেখানে কি আয়নিক বেশি হবে। আর নিয়ম ছিল কি যে ক্যাটায়নের আকার যদি ছোট হয় বেশি সমযোজী, তাহলে আকার বড় হলে কি হবে বেশি আয়নিক, আকার বড় কার বেশি, দেখো তো এখানে এই যে সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে পটাশিয়ামের আকারটা বড়, তাহলে পটাশিয়াম ক্লোরাইড বেশি আয়নিক হয়, এটা পানিতে অধিক দ্রবণীয় হবে। আকার রেখে জিজ্ঞেস করছে কোনটার আকার বড় কোনটার আকার ছোট, পারা যাবে। হ্যাঁ কোনটা মৃৎ ধাতু, সেম একই প্রশ্ন অলরেডি তুমি দিয়ে আসছো, 23 সালে তুমি পড়ে আসছো। কোনটার প্রথম আয়নীকরণ বিভব অধিক, এখানে এখানে যারা আছে তাদের মধ্যে বেশি হওয়ার কথা ছিল অক্সিজেনের, কারণ একই পর্যায়ে ডান দিকে বাড়ে, কিন্তু ব্যতিক্রম অনুযায়ী কি নাইট্রোজেন হইতো আর কি, মনে আছে পড়ছিলাম আমরা। স্ফুটনাঙ্ক যে হাইড্রোজেনেরটা পানিটা বেশি হয়, দেখো সেম প্রশ্ন, একই প্রশ্ন রিপিট হয়েছে, ডাইরেক্ট রিপিট হয়েছে, এবং বলছিলাম ব্যাখ্যাটা সহ পড়বা, খ নম্বরে আসতে পারে, আরেকবার বলে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের জিনিসগুলো। তো আশা করি দেখো সেম, ওই দেখো সংকরণ একটা চলে আসছে, দেখতে পারি কিনা আমরা, সংকরণ আসছে 4 আসছে, আমরা শিখছিলাম 4 থাকলে কি হয়, sp3 হইতে পারে, sp3d, মানে অনেকগুলো হইতে পারে, d2sp2 বা sp2d, অনেকগুলো হইতে পারতো। তো আমরা কি করবো নর্মাল নিয়ম অনুযায়ী, যে কেন্দ্রীয় পরমাণু যে আছে আমাদের এই জিঙ্ক আমি হিসাব নিকাশ করে দেখছি জিঙ্ক 2+, তো জিঙ্ক 2+ ইলেকট্রন বিন্যাস করলাম আমরা। এখানে অ্যামোনিয়া আছে, কমপ্রেস করার জায়গা আসলে নাই, কমপ্রেস হয়ে আছে, কমপ্রেস হয়ে আছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে দেখো আমাদের এখন এই যে কয়টা, 4টা না, 4টা লিগ্যান্ড আছে, 4টা লিগ্যান্ড, যেহেতু 4টা লিগ্যান্ড 4টা জায়গায় বসবে, 4টা লিগ্যান্ড 4টা জায়গায় বসবে, সেটা হচ্ছে কি যে দেখো একটা ঘর, দুইটা ঘর, তারপর কি ছিল 3টা ঘর এরকম, তাই না, তাহলে 1 2 3 ঘর, এবং সাথে আরেকটা কি আছে আমাদের এখানে, আজ 4টা ঘর, তাহলে এস আর 3টা পি, তাহলে কি হইতো sp3। হ্যাঁ আমরা কিন্তু এমনিতে বুঝছিলাম যে অ্যান্সারটা কি হবে sp3 অথবা sp2d বা dsp2 এরকম, তো তার মধ্যে sp3 হলো অ্যান্সারটা, তো এখান থেকে আমরা বুঝে ফেললাম। ঠিক আছে, তো বলছে কপারের মূলটি পরমাণু কোন গ্রুপে অবস্থিত, কপার মূলটা আমরা জানি হচ্ছে কয় নাম্বার গ্রুপ হচ্ছে 11, তো এটা বের করতে পারবো। সেম একই প্রশ্ন, কোনটা অভূধর্মীয় অক্সাইড, হ্যাঁ এই যে পড়ছিলাম যে ব্রোমিন হচ্ছে কক্ষ তাপমাত্রায় তরল হয়। ঠিক আছে, এ হচ্ছে দেখো আবারও বহুপদী চলে আসলো। তার মানে এখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করো, প্যাটার্নটা খেয়াল করো, কি প্রশ্ন আসতেছে পরীক্ষায়, মাস্ট প্রশ্ন আসতেছে সংকরায়ন থেকে, কি সংকরায়ন, আকৃতি কি, বন্ধন কোণ কি, এটা পরীক্ষায় প্রশ্ন আসতেছে পর্যায় সারণী থেকে, কোনটা মৃৎক্ষার, কোনটা মুদ্রা ধাতু, কোনটা হচ্ছে চ্যালকোজেন, কোনটা হচ্ছে অবস্থান্তর মৌল বা পি ব্লকের মৌল কয়টা, এস ব্লকের মৌল কয়টা, তো এইখান থেকে প্রশ্ন আসতেছে। আর প্রশ্ন আসতেছে অবশ্যই অক্সাইড থেকে, কোনটা সাধারণ অক্সাইড, কোনটা উভধর্মীয় অক্সাইড, কোনটা অম্লীয় অক্সাইড, কোনটা ক্ষারধর্মীয় অক্সাইড, এখান থেকে প্রশ্ন আসতেছে। আর তুমি কি খেয়াল করছো এখান থেকে প্রশ্ন আসার মধ্যে, ও জটিল যৌগের সংকরণ আসছে, যে এটা কি সংকরণ হচ্ছে, হ্যাঁ এইগুলাই কিন্তু ঘুরে ফিরে টপিক, যেখান থেকে প্রশ্ন, ও সবচেয়ে বিষয় আছে ফাজারের নীতি থেকে, ফাজারের নীতি, যে কার আয়নিক ধর্ম বেশি, কার পোলারায়ন বেশি, কোনটা পানিতে দ্রবণীয় বেশি হবে, এই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপগুলো। এইগুলো থেকেই তোমার পরীক্ষায় 4-5টা প্রশ্ন আসবে, শেষ ঘটনা শেষ। আশা করি বুঝতে পারছো, এইগুলাই তুমি ভালো মতো জোর দাও। আর তুমি এরকম করে একইভাবে আমি 23-22 তোমাকে দেখাই দিলাম, তুমি একইভাবে হচ্ছে 19-21 এরকম আরও 2-3টা বোর্ড দেখে রাখো, মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে আর কি। ঠিক আছে, প্রস্তুতি নিতে থাকো। আর যদি কারো পাঠ্য বইয়ের এমসিগুলো পড়তে চাও, বইয়ের পিছনে যেগুলো আছে পড়ে ফেলো, বোর্ডেগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।